নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যটা শুরু করতে চাই। আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই জন্যে যে এই নববর্ষ, বাংলা নববর্ষে আপনারা এমন একটা বিষয়বস্তু নিয়ে এসেছেন যেটা আমাদের সবার প্রাণের কথা, এবং আমি মনে করি এটা আমাদের জন্যে জাতি হিসেবে, আমাদের সমাজ হিসেবে, আমাদের রাজনীতির জন্যে, আমাদের সামাজিক ব্যবস্থাপনার জন্যে, আমাদের ব্যবসায়িক ব্যবস্থাপনার জন্যে, আমাদের নাগরিক জীবন ব্যবস্থাপনার জন্যে খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। কথাটা আমি এইভাবে বলছি কেন? ধরেন আমরা প্রথমেই বাংলা নববর্ষের কথাটাই বলি। বাংলা নববর্ষ এমন একটি উৎসব বাঙালির, যেটা বাঙালির হৃদয়ে উৎসারিত, বাঙালির মজ্জা থেকে জাগ্রত। এখানে ধর্ম নেই, এখানে গোত্র নেই, এখানে বর্ণ নেই, এখানে শ্রেণীভেদও নেই। আপনি ইতিহাস থেকেও যদি দেখবেন যে এই উৎসবটার মধ্যে সবার একটা অংশগ্রহণ ছিল। একেবারে সামন্ত সমাজেও বলেন, এখন তো আরও বেশি। সুতরাং এখানেই বোধহয় আপনার এই প্ল্যাটফর্মটা সবচাইতে বেশি উপযোগী, যে যেখানে আপনি যে বিষয়টা নিয়ে এসেছেন। এই বিষয়টা কি? নির্মল করো। কেন নির্মল করো? আমাদের জীবনের, যখন আমরা জীবন সংগ্রামে আমরা নিযুক্ত হই, আমাদের প্রাথমিকতম যে জিনিসটা থাকে সেটা হলো আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করার, ব্যক্তি হিসেবে এবং পুরো জাতি হিসেবে। দুর্ভাগ্যক্রমে আমরা যারা বাংলাদেশের বাঙালি, আমাদের শুরুটা তো খুব কষ্টের মধ্যে শুরু হয়েছে। ভালো দিকটা ছিল যে আমাদের একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা জন্ম নিয়েছি, এবং সেই মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বড় বিষয়টা আমি মনে করি যে সেই মুক্তিযুদ্ধে জাতির জনক একটা কাজ করতে পেরেছিলেন, শ্রেণী ভেদ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষকে এক কাতারে এনে আত্মত্যাগের মধ্যে নিয়ে যেতে পেরেছিলেন। এটা কিন্তু একটা বিরাট বিষয়, এটা কিন্তু জাতির জীবনে বেশি আসে না। ওই যে আমার মনে হয় যে নির্মলতম, শুদ্ধতম এবং মানে জীবন উৎসর্গ করার জন্য উচ্চতম যে একটা উদাহরণ, সেটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ। তো দুর্ভাগ্যটা কথাটা আমি এই জন্য বলেছি, মুক্তিযুদ্ধের পরবর্তী পর্যায়ে আমাদের দুটি ঘটনা ঘটে গেছে। একটি ঘটনা ঘটেছে, সেটা হলো 7.5 কোটি মানুষ স্বাধীন হয়েছে। তখন আমাদের খাদ্যে আমাদের স্বয়ংসম্পূর্ণতা ছিল না, আমাদের আসলে মৌলিক কোনো চাহিদারই পূর্ণ ব্যবস্থা ছিল না। এটা একটা বিষয় হয়েছে। আরেকটা বিষয় হয়েছে, সারা পৃথিবী আমাদেরকে তখন অসহযোগিতা করেছিল, কয়েকটি দেশ ছাড়া, যারা চেয়েছিল যে আমরা স্বাধীন না হই। সেটা একটা বিপদ ছিল। তারপরে 74 সালে একটা বন্যা আসলো, এবং ঐতিহাসিকভাবেও তো আমাদের বিরাট কোনো সম্পদ ছিল না। সব মিলিয়ে কিন্তু আমরা স্বাধীনতা পরবর্তীকালে একটা দারিদ্রতম অবস্থায় জীবন শুরু করেছিলাম। কিন্তু তারপরে একটা বিরাট রাজনৈতিক পট পরিবর্তন হলো, এবং যেই পরিবর্তনে আমাদের যতটুকু গ্রোথ হওয়ার কথা ছিল সেটাও বন্ধ হয়ে গেল। কিন্তু বন্ধ শুধু যে আমাদের রাজনৈতিক গ্রোথ বন্ধ হয়েছে তা হয়নি, আমাদের জীবনাচরণের মধ্যে একটা ঢুকে গেল, অপরাজনীতি, টানাপোড়ান, এক ধরনের মানে একজন আরেকজনকে ধ্বংস করে কিভাবে এগিয়ে যেতে পারে, এই ধরনের একটা ঘটনা কিন্তু আমরা শুরু করেছিলাম। যা হোক, এই বিবর্তনের একটা পর্যায়ে এসে আমাদের হয়তো জীবনের প্রধানতম লক্ষ্য ছিল যে আমাদের বস্তুগত চাহিদাটা কিভাবে মানে করি, নিবারণ করি। আমাদের অন্ন, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান, আমাদের সিকিউরিটি, আমাদের স্বাতন্ত্র্যবোধ, এবং এই নিয়েই কিন্তু আমরা দৌড়িয়েছি গত অনেক বছর ধরে। স্বাধীনতার পর থেকে পাগলের মতো কৃষক দৌড়িয়েছে, শ্রমিক দৌড়িয়েছে, উদ্যোক্তা দৌড়িয়েছে, ব্যবসায়ী দৌড়িয়েছে, রাজনীতিবিদরাও সাহায্য করেছেন। সব কিছু মিলে কিন্তু এখন আমরা বোঝা যায় যে পৃথিবীর যে কোনো একটা দেশের সঙ্গে আমরা কম্পেয়ার করার মতো একটা ব্যবস্থায় এসেছি। আমাদের অর্থনীতি পৃথিবীতে এখন রেকগনাইজড। আমরা পৃথিবীতে মানচিত্রে, অর্থনৈতিক মানচিত্রে আমরা একটা দেশ, যারা আমাদের উপর নির্ভর করে পুরো পশ্চিমা বিশ্ব তাদের বস্ত্র খাতের উপর নির্ভর করছে। আমাদের বাজার সৃষ্টি হয়েছে, আমাদের কাছে তারা বিক্রি করছে। আমরা অর্থনৈতিকভাবে আমরা একটা দৃঢ় ভূমিতে গেছি, রাজনৈতিকভাবে আমরা দৃঢ় ভূমিতে গেছি। এই গঠনের সঙ্গে কিন্তু একটা ভাঙন থাকে। গঠনের সঙ্গে ভাঙনটা কি? আমি যদি এইভাবে বলি যে ৭১ যদি আমাদের জাতিগত ত্যাগের সর্বোচ্চম স্থান হয়,
তারপরে থেকে যেটা শুরু হয়েছে আমাদের বস্তুগত চাহিদা নিবারণের জন্য আমাদের যে ইঁদুর দৌড়, সেটার মাধ্যমে আমাদের বোধহয় কিছু ভাঙনও ঘটেছে। আমাদের ৭১-এর সেই মহিমা লুণ্ঠিত হয়েছে, আমাদের হৃদয় ভেঙেছে, অন্তর্গত ভাঙনটা ওখান থেকেই শুরু। আমার কাছে মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের ওই যে মহিমার স্থান থেকে আমরা বিচ্যুত হয়ে আমাদের মধ্যে কি কিছু লোভ ঢুকেছে, আমাদের পরস্পরকে হানাহানি করার কি একটা বিষয় ঢুকেছে, আমরা কি একের চাইতে আরো বেশি কি করে উপভোগ করব সেটা ঢুকেছে। যেটা প্রথম ছিল যে আমি বেঁচে থাকার জন্য সংগ্রাম করব, এখন হচ্ছে আমি আরো কত বেশি উপভোগ করব সেটা কি ঢুকেছে। সেই বিষয়গুলো যখন ঢুকে যায়, মানে ওই যে মহিমার চরমতম জায়গা থেকে সেটাই বললেন যে মুক্তিযুদ্ধ, এবং এইভাবে প্রাণ দিতে পারে বাঙালি, এবং এটাই কি বাঙালির ইউনিকনেস, এক্সপেক্টের কথা। এটা আমার কাছে মনে হয় যে হাজার বছরের বাঙালির ইতিহাসে এই ধরনের ঘটনা তো আর আসেনি। পৃথিবীর কোনো জাতির ইতিহাসেও কিন্তু এই ধরনের সর্বজনীন কোনো ঘটনা ঘটেনি। প্রতিটা মানুষ কিন্তু তখন স্যাক্রিফাইস করেছে। তার মানে যে অন্তর্গত বোধের যে চরম পরিপূর্ণতা, ওইটা চরম পরিপূর্ণতা। কিন্তু এরপরে আমরা বললাম যে আমরা খাদ্যের জন্য, এটার জন্য, সেটার জন্য আমরা একটা জায়গায় রাজনৈতিক একটা দিক নির্দেশনার জন্য, এমনকি আমাদের অস্তিত্বের জন্য, মানে দেশের অস্তিত্বের জন্য আমরা সংগ্রাম করতে গিয়ে একটা জায়গায় গিয়ে কিন্তু আমরা বিধ্বস্ত হয়ে গেছি। কিন্তু তারপরে আবার আমাদের একটা উন্নতি শুরু হয়েছে। কিন্তু সেই উন্নতির মধ্যে আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে, কিছু রাজনৈতিক উন্নতি হয়েছে। কিন্তু আমার সবচাইতে বড় ভয় এবং মানে বিষয়টা হলো সেই উন্নতির সঙ্গে সঙ্গে কি আমাদের মানে ভাঙন ধরছে, আমরা কি মানে ওই যে মহিমার জায়গা থেকে সরে যাচ্ছি, আমাদের মধ্যে কি লোভ ঢুকছে আমাদের মধ্যে। যে এখনো প্রশ্ন করছেন, আমি প্রশ্ন করছি, আমি কেন প্রশ্ন করছি এই কথাটা, আমি প্রশ্ন করছি এই কথাটা কি জানেন, যে আমাদের কৈশোর শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ দিয়ে। আমরা এখনো কিন্তু যে কোনো একটা ঘটনার মধ্যে, জাতির যে কোনো একটা ঘটনার মধ্যে আমরা চরম বিস্ময় নিয়ে, আনন্দ নিয়ে, ত্যাগের একটা আবেশ নিয়ে আমরা দেখি। সেজন্য আমরা ঠিক হতাশার যে একটা মানে আপনাকে তাড়িত করে, ওইটাতে আমরা সহজে ঢুকতে ভয় পাই। সেজন্য হয়তো আমি এই প্রশ্নগুলো করছি। আমি কিন্তু মানে এই জন্যই বলছেন যে আমার সংশয় আছে কিনা। সংশয় হলো ওটা আমি কি দেখেছি, আমি কোথা থেকে এসেছি। এখনো তো আমি দেখি যে আমরা ডাক দিলে এখনো মানুষ আসে, আমরা এখনো তো দেখি যে একজন আরেকজনকে সহায়তা করে। কিন্তু আমি মানে ভাবছি যে এই ভাঙনের জিনিসটা মুখ্য হয়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু একটা আশঙ্কার বিষয়। এবং এই সময়ের যেটা, এই যে আমি কেন বলেছি যে আপনারা যে এই জিনিসটা নির্মল করো কথাটা এনেছেন, এই বিষয়টা কিন্তু মানে সত্যিকার ভাবে আপনার জন্য প্রয়োজনীয়। আপনি দেখবেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী দেশগুলো, যেখানে ধরেন একটা পরিবার হয়তো ৭০ রুমের একটা ঘরে বসবাস করে, সেই দেশে দেখবেন যে গৃহহীন লোকের সংখ্যা অগণিত। অথচ আপনি যদি তাদেরকে অর্থনৈতিক উন্নতির মাপকাঠিতে দেখেন, তারা হয়তো পৃথিবীর নাম ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর হিসেবে আপনি দেখছেন, এবং এটা নিয়ে আমাদের একটা আত্মশ্লাঘা হচ্ছে, আনন্দ হচ্ছে। কিন্তু সেই ১ নম্বর, ২ নম্বর ওদের দিকে তাড়িত হতে গিয়ে কি আমরা আমাদের গৃহহীনের সংখ্যা বাড়িয়ে দেব? আমরা কি আমাদের অনাচারের পরিমাণ বাড়িয়ে দেব? আমরা কি আমাদের এই জিনিসগুলো ভেঙে ফেলবো? আমি ওই কথাটা বলছি। আপনাকে যখন জীবিকার তাড়নায় তাড়িত হবেন, তখন আপনার মধ্যে একটা অসহনীয় ক্ষুধা থাকে, বাঁচার ক্ষুধা, আপনার আচ্ছাদনের ক্ষুধা, আপনার বস্ত্রের ক্ষুধা, আপনার অন্যের ক্ষুধা। সেই ক্ষুধা যদি লোভের ক্ষুধায় রূপান্তরিত হয়ে যায়, তাহলে কিন্তু আর এর শেষ নেই। এখনই সময় ওই বিষয়টার দিকে নজর দেওয়ার জন্য। কেন এখনই সময়? দুটো কারণে। প্রথম কারণ হলো, আপনি এই যে উন্নয়নের যে ধারাটা ধরছেন, অন্যান্য বড় বড় বিশ্বের যারা, বিশেষ করে পশ্চিমা বিশ্বে যারা উন্নয়ন করেছে, ওদের উন্নয়নটা কিন্তু হয়েছে কিরকম জানেন? সেটা হলো যে কিছু কিছু মানুষ আপনার অনেক সম্পদ নিয়ে মুভ করেছে, এবং ওই সম্পদটাকে তারা ইনভেস্ট করেছে, এবং অন্যরা মানে অপেক্ষাকৃত কম পার্টিসিপেট করেছে। আমরা কিন্তু একটা দরিদ্রতম দেশ থেকে আমরা উন্নতির দিকে যাচ্ছি। এই জন্য আমাদের সমস্ত উন্নয়নের সঙ্গে কিন্তু পরস্পরের একটা না যোগ সাজস আছে। মানে একটা জায়গায় যদি আপনার একটুখানি ক্ষতি হয়, আরেক জায়গায় কিন্তু ভেঙে যাবে। এটা কিন্তু আমরা কিন্তু না চাইলেও কিন্তু আমরা একটা ইনক্লুসিভ উন্নয়নের মধ্যে আছি। তার মানে এই উন্নয়নের যেই ধারাটার মধ্যে আমাদের সকলেরই কোনো না কোনো এক ধরনের আছে,
পাশ্চাত্যের কথা যেটা বললেন যে একজন 5 জন বা 22 জন মিলে যেটা এগিয়েছে করছে, হ্যাঁ, অন্যদের ব্যাপারে তাদের কোনো, এটাও তো বাঙালির উন্নয়নের একটা ইউনিক। হ্যাঁ, এটা এই বিষয়টা আমাদের দেশের কিংবা বিদেশের অনেক বিখ্যাত জ্ঞানীরাও কিন্তু বুঝতে ভুল করেন। এই জন্য আমরা অনেক সময় ভুল করেন না, শেয়ার করে না। এটা হয় কি, আমাদের ধরেন আমাদের একজন উচ্চ শিক্ষিত মানে কি, উনি অমুক দেশ থেকে পড়ে এসেছেন, আমাদের একজন জ্ঞানী মানে কি, উনি ওই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন। কিন্তু আমাদের মাটি থেকে যিনি পড়ে এসেছেন, ধরেন বঙ্গবন্ধু কোথায় পড়েছেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তাহলে উনি এই একটা গরিব দেশকে কিভাবে একত্রিত করতে পারলেন, আমি বোঝাতে পেরেছি? সো আমাদের মানে ভূমি সঞ্জাত যে জ্ঞান, ওই জ্ঞানটা কিন্তু এই দেশের স্বাধীনতা হওয়ার পর থেকে কিন্তু কিছু কিছু বিকশিত হচ্ছে, কিন্তু এখনো আমরা ভুল করে ফেলি মৌলিক জায়গাতে। আমাদের কিন্তু এই যে পুঁজিবাদী বিশ্ব বলে, আমাদের দেশে তো পুঁজি নাই, পুঁজিবাদী হবে কোত্থেকে? আমাদের কিন্তু পরস্পরের সংযোগের সঙ্গে যেই আমরা পুঁজি গড়ে তুলি, এটাই আমাদের পুঁজি। সুতরাং আপনার তো ভিন্ন রকম সমাজতন্ত্রের মধ্যেই আমরা আছি। সত্যি কথা, আপনার মানে আপনি যে প্রথাগত মানে অর্থনৈতিক উন্নয়নের যে মডেলগুলো বলেন, এগুলোর সঙ্গে আমরা মিলি না, এগুলোর সঙ্গে আমরা মিলি না, ভারত মিলে না, জাপান মিলে নাই, এগুলো মিলবে না। আমরা কিন্তু আমরা কিন্তু সমস্ত নাই থেকে গড়ে তুলছি। আমার একটু আপনার একটু, আপনারটা অসম্পূর্ণ, আমারটা অসম্পূর্ণ, দুইটা মিলে কিন্তু আমি সম্পূর্ণ করছি। কিন্তু আমরা যে সমস্ত উন্নত দেশের অর্থনৈতিক তত্ত্ব ইত্যাদি ইত্যাদি পড়ি, তাদের কতগুলো মনে করেন তাদের নিজস্ব ন্যাচারাল রিসোর্স ছিল, কতগুলো তারা সারা পৃথিবী থেকে লুণ্ঠিত করে নিয়ে গেছে, তারপরে তারা উন্নয়ন করেছে, এরপরে তারা মডেল ডেভেলপ করেছে। সো দুইটার মধ্যে কিন্তু একটা মৌলিক বিভাজন আছে, এটা আপনাকে মানে খুব গভীরে গিয়ে না দেখলে এটা বোঝা যাবে না। তো আমি ওই প্রসঙ্গটাতে ফেরত আসছি যে ধরেন আপনার এই যে আমরা দৌড়ের মধ্যে আছি নিজেকে উন্নত করার জন্য, এখন কিন্তু আমরা সবাই সম্পর্কযুক্ত। যদি আমরা নির্মূল না করে, যদি আমরা একজন আরেকজনের অর্থনৈতিক সাহায্য নিচ্ছি, আমরা কিন্তু একজন আরেকজনের সঙ্গে অবচেতনভাবে বস্তুগত সম্পর্ক তৈরি করে ফেলছি। আমরা একজন আরেকজনের হাত ধরছি। ধরেন মনে করেন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে 15,000 মানুষ কাজ করে, এই 15,000 মানুষের কাজ করার উপরে নির্ভর করে একটা গার্মেন্টসে এক্সপোর্ট হচ্ছে। এটা কিন্তু পৃথিবীতে কোথাও হয় না, এটা আমাদের দেশে হয়। সুতরাং এই 15,000 মানুষ আর যিনি এক্সপোর্ট করছেন, ওনারা কিন্তু পরস্পরের সঙ্গে পরিপূর্ণভাবে ডিপেন্ডেন্ট। মানে এইটা কিন্তু অর্থনৈতিক ডিপেন্ডেন্সির চাইতেও কিন্তু মৌলিক বন্ধনের ডিপেন্ডেন্স। কেন অর্থনৈতিক ডিপেন্ডেন্স? আপনি ওই গার্মেন্টস শ্রমিককে যে অর্থ দিচ্ছেন, এটা দিয়ে কিন্তু তার অর্থনৈতিক মুক্তি হয় না। সে কিন্তু আপনার অপেক্ষাকৃত কম খেয়ে, অপেক্ষাকৃত আধা পেটা খেয়ে সে কিন্তু আপনাকে এসে সে সমর্থন দিচ্ছে। কেন সমর্থন দিচ্ছে? তার জন্য এবং আপনার জন্য। এবং হয়তো বাঙালির একটা অন্তর্গত পরস্পরকে সাহায্য করার একটা কল্যাণ বোধ থাকে, সেটার জন্য। আমি কথাটা মানে এই নদীর যে ক্যারেক্টার, মানে এই নদীর দেশ পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা, সেই ক্যারেক্টারটাই তো এই মানুষগুলোর মধ্যে। যেমন ধরেন আপনার আমাদের দেশে যারা আমি সফল উদ্যোক্তাতে দেখেছি, তারা পুঁজিবাদী বিশ্বের মতো মানে ব্যবস্থা করছেন, আপনি স্যালারি দিচ্ছেন, ওভারটাইম দিচ্ছেন, খাবার দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন, কিন্তু কোথায় যেন ওই মানুষগুলো আবার তার শ্রমিকের জন্য একটা রেসপন্সিবল ফিল করে। এটা আপনি কিন্তু দেখবেন যে আই এম সোশ্যালি রেসপন্সিবল ফর দেম। এই যে আমাদের জীবনের যে একটা বিরাট মানে বিষয়, আমাদের সামাজিক বন্ধনের যে একটা বিষয়, আপনি দেখবেন যে আমাদের গ্রামের যিনি ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, উনিও কিন্তু দেখবেন যে ওই গ্রামের গরিব ব্যক্তিটার জন্য একটা রেসপন্সিবল ফিল করে। আপনি দেখবেন এটা কিন্তু আছে, আমরা কিন্তু মানে এটা তো আমাদের জীবনচর্যার মধ্যেই আছে, এবং এটা কিন্তু আমরা চোখ বন্ধ করে নিষ্ঠুর হয়ে যায়নি। মানে আমার গ্রামের একজন মানুষ না খেয়ে মরে যাচ্ছে আর আমি হলিডে করতে ফ্রান্সে চলে যাচ্ছি, এটা কিন্তু হয়নি এই দেশে এখনো। কিন্তু আমার শঙ্কা জাগ্রত হচ্ছে, এটা কি হয়ে যাবে যদি আমরা এই নির্মল করে
করো এই কথাটা বলে যদি পরস্পর মানে বারবার আমরা যদি আমাদের অন্বেষণে না যাই, আমাদের আত্মশুদ্ধির দিকে না যাই, আমাদের নিজের দর্শনের দিকে না যাই, তাহলে কিন্তু এটা এসে যেতে পারে। কারণ ওই যে পুঁজিবাদী বিশ্বের আপনার মৌলিক চাহিদা পার হয়ে তারপরে যে চাহিদা পূরণের জন্য তার রায়, তখন লোভ এসে যায়। তো আমি ওই কথা দিয়ে শুরু করি, এই লোভের দৌড় যদি আপনি একটা জায়গায় এসে কনসিয়াসলি বন্ধ করতে না পারেন, তাহলে কিন্তু এই যে আমরা পরস্পরকে অর্থনৈতিক সম্পর্কের বাইরেও যে ধরে আছি 15,000 মানুষ একজন আরেকজনের হাত, এটা কিন্তু ভেঙে যাবে। তখন আপনি যেই অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনি এত কিছু করছেন, সেটা কিন্তু পরাভূত হবে। এটা কিন্তু মানতে হবে আমাদেরকে। এটা কিন্তু একটা গ্রাইন্ডিং হল্টে আসবে, এটা আসার আশঙ্কা আছে। আমাদের চরম অনেক পুঁজি নাই, আমাদের অনেক অর্থ নাই, আমাদের অনেক ওয়েলথ নাই যে যেটাতে আমরা এটা কভার করে নিয়ে আসবো, আমরা পারবো না। সো এইটা একটা পয়েন্ট। এটার সমাধান যাত্রাটা কি? দ্বিতীয় পয়েন্টটা আমি বলছি, মানে কেন এই যে নির্মল করো, কেন নির্মল করো, এটা কি আমাদের মানে এটা কি আমাদের এক ধরনের মানবিক উচ্ছ্বাস? না, এটা আমাদের প্রয়োজনও। আমি এই কথাটা বলার জন্যই আমি এতটুকু উদাহরণ দিয়েছি। এখন আমি মানবিক উচ্ছ্বাসের জায়গায় আসি। মানবিক উচ্ছ্বাসের জায়গাটা হলো কি, যে আপনি যখন যে কোনো সমাজ গড়ে ওঠে, যখন একটা সমাজ বিবর্তিত হয়, তখন সেই সমাজ তার নিজস্ব বেঁচে থাকার জন্য কিছু আপনার ফর্মাল আইনগত ভিত্তি থাকে, ল অ্যান্ড অর্ডার যেটা বলে। ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে এটাকে আপনার কন্ট্রোল করে, ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে বিচ্যুতিগুলো সংশোধন করে। ল অ্যান্ড অর্ডার দিয়ে কিন্তু সবসময় হয় না, কখনোই হয় না। আপনি ভারতবর্ষে যে কয়জন ইংরেজ ছিলেন, হ্যাঁ, ওই একজন বলতো যে ওই ইংরেজ ওই কয়জনকে যদি তখন এই সবাই মিলে একটা দৌড়ানি দিত, তাহলে সে চলে যেত, কিন্তু সে যায়নি কেন? অনেকগুলো ব্যাপার আছে। তারা প্রথমে ল অ্যান্ড অর্ডারটা সৃষ্টি করেছিল, তারপরে তারা কিন্তু আপনার এখানে যে কোনোভাবে হোক একটা সাবকনশিয়াস ভ্যালু সিস্টেম ডেভেলপ করেছিল, যে ওই সাবকনশিয়াস ভ্যালু সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি টিকে ছিলেন। এবং তখন বলা হতো যে আপনি কোর্টে গেলে বিচার পাবেন, আপনি থানায় গেলে বিচার পাবেন, বা আপনার মধ্যে একটা আইনের ভিত্তির স্বস্তি তৈরি হয়েছিল। সে আইনের ভিত্তির যে স্বস্তি, আমি আইনের কতটুকু প্রোটেকশন আপনি পেয়েছেন সেটা বড় কথা না, কিন্তু আপনি কতটুকু প্রোটেকশন পাবেন বলে আপনার মধ্যে একটা সাবকনশিয়াস জাগ্রত হয়েও তারা পেয়েছিল একটা পর্যায় পর্যন্ত। সেই কারণে কিন্তু তারা একটা স্থিতি আনতে পেরেছিল এই দেশে। সেই দিক থেকে আমি একটা বলি যে আপনি ল অ্যান্ড অর্ডার করেন, আপনি ধরেন 17 কোটি পুলিশের জন্য আমি কত মানুষের জন্য আপনি কত কোটি পুলিশ দেবেন? পারবেন না। আপনাকে ওই নির্মল করো যদি আপনি না করেন, ধরেন আপনারা যে আপনি আগুনের কথা বলেছেন, ওই আগুন যেখানে ঘটেছে, এটা কিন্তু ঘটনাটা বিচ্ছিন্ন নয় এবং রাজনৈতিকও নয়, এটা কিন্তু আমাদের সামগ্রিক লোভের আগুন। কারণ একজন ইঞ্জিনিয়ার ছিলেন যিনি প্ল্যানটা পাস করেছেন, একজন ডেভেলপার ছিলেন যিনি ডেভেলপ করেছেন, একজন মালিক ছিলেন যিনি বিক্রি করেছেন। এখন যারা এটাতে বাস করছেন, উনি মনে করছেন যে সিঁড়ির ওই ঘরটুকুতে আমার ভাঙা চেয়ার টেবিলে রাখলে আমি বেঁচে থাকলাম, আরেকজন বাঁচছে না, আরেকজনের কি হবে এটা পরে দেখা যাবে। তারপরে মনে করেন অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো, যে আপনার এইখানে গ্যাস চুলা থাকার কথা, আপনার গ্যাসের চুলা রাখছেন, আপনি কেন করছেন না, আরেকজন কি করছে? আমি বোঝাতে পেরেছি কথাটা? এইটা কিন্তু আপনি পুলিশ দিয়ে কিন্তু সব সময় পারবেন না, কারণ যে কাজটা করছে তার কাজের একটা পেশাগত নৈতিকতা বলেও একটা বিষয় আছে। আপনার পেশাগত দক্ষতা যেমন একটা বিষয়, পেশাগত নৈতিকতাও একটা বিষয় আছে। সুতরাং ওই নির্মল করো এই প্রচেষ্টার মাধ্যমে যদি আপনি পেশাগত নৈতিকতাটা ডেভেলপ করতে না পারেন, তাহলে পেশাগত দক্ষতা অনেক কিছু দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন না। আমি এই কথাটা বলছি। সময় এখনো আছে। আমরা যেমন আমাদের প্রশাসনিক বিষয়গুলোকে উজ্জীবিত করার আমরা চেষ্টা করতে পারি, এবং আমরা অ্যাকাউন্টেবিলিটি আনতে পারি, আমরা ম্যানেজমেন্টের বিভিন্ন যেটাকে বলে গভর্নেন্স, এটা সৃষ্টি করতে পারি। কিন্তু আপনি যত কিছুই সৃষ্টি করেন না কেন, উত্তরণটা হয় যখন আপনার সাংস্কৃতিক বিকাশ হয়, যখন আপনি মানে আমার ঘরে পুলিশ আছে কি নেই আমি কিন্তু জানি না, আমার এখানে কেউ একজন আমাকে দেখতে আসবে কি না আমি জানি না, কিন্তু তারপরে আমি স্বপ্রণোদিত হয়ে যে আমার ওই যে পেশাগত নৈতিকতার মাধ্যমে যদি আমি কাজটা করে যাই, এটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী এটার প্রভাব ফেলে। আরেকটা কথা হলো, আমরা যতটুকু সমাজ বিবর্তন সম্বন্ধে জানি, যেই সমাজ সাংস্কৃতিকভাবে
পরিশীলিত যত বেশি, সেই সমাজের স্থায়িত্ব, সেই সমাজের নিশ্চয়তা বোধ অনেক বেশি। এটা আপনি পৃথিবীর সব দেশে আপনি অ্যানালাইসিস করে দেখেন। সো আমি মনে করি মুন্নি, আপনি যে জিনিসটা করছেন যে নির্মল করো, এটা কিন্তু আমাদের প্রাণের কথা। কেন প্রাণের কথা? আমরা কিন্তু নির্মল করার পক্ষের মানুষ, বিপক্ষে যেন আমাদের এই যে বিচ্যুতিগুলো যে ঘটছে এটাকে যেন আটকাতে পারি। আমরাই তো সেই জাতি যা যে কখনো কখনো ঠিক সময়ে ঠিক ভাবে ধরিয়ে দিতে পারলে আমরাই আবার ওই লোভের দৌড় থেকে কিন্তু পিছু হটি। তো সেই ক্ষেত্রে মানে এখন কি সময়টাকে আপনি সময় ভাবছেন? আমি মনে করি কি জানেন, এটাই সময়। কারণ এরপরের সময় কিন্তু আরো মারাত্মক হবে। কেন আরো মারাত্মক হবে? ধরেন আমরা যদি জাতি হিসাবে মনে করেন যে আমাদের ক্ষুধা নিবৃত্তির যে ইঁদুর দৌড়, সেই পর্যায়ে আমরা পেরিয়ে এসেছি। এখন কিন্তু আমাদের ক্ষুধা নিবৃত্তির দৌড়ের সঙ্গে সঙ্গে লোভ নিবৃত্তির দৌড়ও কিন্তু শুরু হয়েছে। এই লোভের যে নিবৃত্তির দৌড়টা, এটাকে যদি আপনি টিঙ্কারিং করতে পারেন, এটাকে যদি আপনি প্রশমিত করতে পারেন, এটাকে যদি আপনি এক ধরনের স্থিতির মধ্যে আনতে পারেন, তাহলে কিন্তু এই ক্ষুধা নিবৃত্তির দৌড়ে যারা আছে তারাও নিজেদেরকে পরিশীলিত করে এক ধরনের উচ্চতর জীবন সমাজে যেতে পারে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা যে ইঁদুর দৌড়টা যেটাতে আছি এখনো, সেটা তো এক ধরনের কর্পোরেট মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া এক ধরনের কোনো পশ্চিমা কোনো কনসেপ্ট থেকে এসেছে। আমাদের দৌড়াতে হবে, ছুটতে হবে, নিজের দিকে তাকাতে হবে না, অন্যজন কিভাবে আমি, মানে ওই প্লাস্টিক এবং মানি, এইটাই হলো কনসেপ্ট। সেই জায়গা থেকে তো পশ্চিমারাও অনেক একটু ঘুরে দাঁড়িয়েছে। আপনি তো নিশ্চয়ই মানে গুড প্র্যাকটিসগুলোর কথা বলবেন। এখন সবাই সহনশীল, পরিবেশের প্রতি সংবেদনশীল, নদী রাখছে, পশু শিকার করছে না, এই ব্যাপারগুলো তো ফিরে ফিরে আসছে, যেগুলো রবীন্দ্রনাথ অনেক আগে বলে গেছে যে পূর্ব দিক থেকেই এই সূর্যটা উন্নয়নের, সব রকমের মানুষের উন্নয়নের সূর্যটা পূর্ব দিকেই থাকবে। তো আমরা কি ওই পশ্চিমার দিকে তাকিয়ে তাকিয়ে নিজেরা শুদ্ধ হব, নাকি আমরাই শুদ্ধ ছিলাম, আমরা এখনো মোটামুটি শুদ্ধ আছি, সেটাকে আরেকটু জাগ্রত রাখবো? আমি এটা এইভাবে বলি আপনাকে, প্রতিটা সমাজের কিছু কিছু গুণ থাকে। যেমন আমি প্রথমে যেটা শুরু করেছিলাম যে আজকে পশ্চিমা বিশ্বের যে উন্নয়নের মডেল, এটাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মানে প্রয়োগ করতে যাই, আমাদের কিন্তু সফলতা আসবে না, উন্নয়নও আসবে না, সামাজিক উন্নয়নে আসবে না। কিন্তু ওদেরও তো অনেক কিছু ভালো গুণ আছে, যেমন তাদের কর্মদক্ষতা, তাদের কর্মের প্রতি সিনসিয়ারিটি, অথবা তাদের এক ধরনের মানে অনেক কিছুতে একটা নৈর্ব্যক্তিক আচরণ, এগুলো তো আমরা জীবন থেকে নিতে পারি। কারণ আপনার যখন জীবন বিবর্তিত হয়, তখন কিন্তু আপনাকে কোনো না কোথাও ক্ষেত্রে গিয়ে আপনাকে কিছু প্রায়োগিক দক্ষতা বাড়িয়ে ফেলতে হয়, সেটা তো আমরা নিতে পারি। কিন্তু যেটা আমরা না নেওয়া উচিত সেটা হলো সেটার সঙ্গে যে আপনার আনুষঙ্গিক যদি ওই যে লোভের আগুনটা চলে আসে, সেটা আমরা না নেওয়া উচিত। এবং আমরা সব সময়, আমি এই কথাটা বারবার বলি যে আমাদের যে পারস্পরিক সাহায্যের যে হাত, আমাদের পারস্পরিক সমর্থনের যে হাত, আমরা যে পারস্পরিক মঙ্গলবোধের যে হাত, এই হাতটাকে যদি আমরা আরো দৃঢ় করতে পারি, আমরা ওই উজ্জীবনীটা যদি আনতে পারি যে আমরা একজন আরেকজনের জন্য রেসপন্সিবল, আমরা একজন আরেকজনকে লুক আফটার করেছি, আমাদের পিতামহ প্রপিতামহরা করেছেন, আমরা কেন করব না? আমরা কেন ওখান থেকে বিচ্যুত হব? এবং আপনি যদি দেখবেন যে আমাদের সমাজের অধিকাংশ মানুষই কিন্তু পরস্পরকে সাহায্য করেই বাঁচে। শুধু এটাকে কনসিয়াসলি রাজনীতি যারা করছেন, অর্থনীতিতে যারা আছেন, যারা মনে করেন একটা দেশের উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি কনসিয়াসলি এই জিনিসটাকে সামনে নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা আরো বেশি বেগবান হবে। আপনি যে কর্পোরেট শব্দটার কথা বলেছেন, কর্পোরেট পারসে কিন্তু খুব খারাপ জিনিস না। কেন খারাপ জিনিস না? আমি এইভাবে আমার কথাটা বলতে চাই, আমি এটা অনেক জায়গায় বলেছি, আমাদের জাতি হিসেবে আমাদের মধ্যে একটা উথাল পাথাল চলছে। আমরা কিন্তু ধরেন আমার জীবনে আমি শুরু করেছি একটা গুড ফিউডাল ভ্যালু দিয়ে, মানে সামন্ত সমাজের যে কিছু ভালো জিনিস আছে সেটা আমি দেখেছি, যে কিভাবে একজন সিনিয়র কি করে জুনিয়রের প্রতি রেসপন্সিবল হন, সমাজের কর্তা ব্যক্তি কি করে তার সঙ্গের মানুষের প্রতি রেসপন্সিবল হন। ওইটা কোথায় যেন একটু ভেঙে যাচ্ছে। আবার আমাদের এখানে পুঁজিবাদ ঢুকছে। পুঁজিবাদের মধ্যেও কিন্তু একটা
তাত্ত্বিকতার একটা কিন্তু একটা সুন্দর দিক আছে, সেটাও কিন্তু আমরা ঢোকাতে পারছি না। পুঁজিবাদী সমাজেরও কিছু অনুশাসন আছে, পুঁজিবাদী সমাজের কিছু শাসন আছে, পুঁজিবাদী সমাজের কিছু বিহেভিয়ারাল প্যাটার্ন আছে, আমরা কিন্তু ওইটাতেও কিন্তু ভ্রান্ত। সো আমরা ধরেন একটা ক্ষয়িষ্ণু সামন্ত সমাজ, একটা কনফিউজড, একটা আমি কনফিউজ বলবো না, একটা আধা ডেভেলপড একটা পুঁজিবাদী সমাজ, কখনো কখনো আমাদের মঙ্গল বোধের জন্য আমাদের সমাজবাদী সমাজেরও কিছু কিছু বিভ্রান্তিও আমাদের দেশে এসেছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা বিভ্রান্তির মধ্যে আছি। কিন্তু আমার একটা ব্যক্তিগত ধারণা, এটা আমি একেবারেই যে খুব এটা, আমার একটা ধারণা কিন্তু আমাদের কিছু শক্তি আছে জাতি হিসেবে, বাঙালি হিসেবে, মানুষ হিসেবে। এই শক্তির আমরা একবার প্রমাণ দিয়েছিলাম যে অভুক্ত থেকে মানে মানে আপনার কাপড় নেই, চোপড় নেই, অস্ত্র নেই, একই বাড়ির যে গৃহকর্তার পুত্র এবং সেই বাড়ির আপনার গৃহভৃত্য একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। এটা কিন্তু আমরা একবারে দেখেছি। আমাদের মনের মধ্যে কোথাও ওই মানবিক সুপ্ত ব্যাপারটা আছে, এটাকে জাগ্রত করতে পারলেই হলো, এটাকে ওই যে নির্মল করো এইভাবে করতে পারলেই হলো। এবং এটার জন্যে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক টাকা খরচ করতে হবে তা না, এটার জন্য আমাদের অনেক রক্তারক্তি করতে হবে তা না, আমাদের কোথায় যেন যদি কনসিয়াসলি কোনো একজন কেউ কোথাও যদি এটার হাল ধরে যদি আমরা এটাকে একটা প্রবাহের মধ্যে নিয়ে যেতে পারি, এটা কিন্তু অনেক অনেক বেশি আমাদের জাতিকে সমৃদ্ধ করবে।